চিহ্ন
গৃহীত। দৃশ্যপট শিয়ালদা আর রানাঘাট লাইনের মধ্যে মাঝারি ধরনের একটি স্টেশন। সবে সকাল হয়েছে, ফার্স্ট ট্রেন চলে গেছে। স্টেশনের সামনেই বাজার বসেছে। সাইকেল রিক্সাওয়ালাগুলো চায়ের ভাড়ে চুমুক দিতে দিতে সেকেন্ড ট্রেনের জন্যই একটা বড় মিষ্টির দোকান, নাম নিতাই মিষ্টান্ন ভান্ডার। অনেক দিনের দোকান। নিতাইবাবু বেশ কিছুদিন আগে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন। নিতাইবাবুর বড় ছেলে গদাইচরণ এখন দোকানের মালিক। হৃষ্টপুষ্ট চেহারা, বেশি মিষ্টি খাওয়ার জন্যই বোধ হয়। দোকানের চেহারাও বেশ পাল্টেছে। দোকান আর আগের মতো নেই। ভুকুচু ফরমাইকা দেওয়া কাঁচের শোকেস, তার ভেতরে রসগোল্লা, সন্দেশ, রাজভোগ, দরবেশ, মিহিদানা সব সাজানো রয়েছে। শোকেসের উপরে বেতের চুপড়িতে গরম গরম ভাজা নিমকি, সিঙ্গাড়া আর স্টেনলেস স্টিলের থালায় জিলিপি। আমাদের নাটক এখানেই শুরু। তোর চেহারাটা যেমন, তোর মনটাও তেমন। কি বললি? আরে বললাম কি, তোর চেহারাটা যেমন প্যাঁচালো, তোর মনটাও তেমন প্যাঁচালো। এরকম ঘোরানো ঘোরানো বিশ্রী চেহারা আর কাউর দেখিনি। আরে আমার সুন্দর রে, তিন দিক বন্ধ আর ভেতরে পচা আলুর গন্ধ। পচা আলু? আরে পচা আলু নয়, গ্রেড এ নৈনিতালের আলু, তার সঙ্গে ফুলকপি আর কড়াইশুঁটি। খেয়েছিস কোনোদিন? একেবারে ফার্স্ট ক্লাস ভেজিটেবল। সব গল্প অন্য জায়গায়। হ্যাঁ, ওই তো সেদিন ও পাড়ার মস্তান ল্যাংড়া মুকুন্দ তোকে ছুঁড়ে মারলো গদাইদার মুখে আর বললো, আরেক সিঙ্গাড়ার মূর্তি যদি পচা আলুর গন্ধ পায় তাহলে দোকান মায়ের ভোগে যা। কই গদাইদা কিছু বলতে পারলো? মুখ বুঝে সব সহ্য করলো। আরে ওরকম একবার হতেই পারে। কেন, তোর ইনগ্রিডিয়েন্ট কথা বল। ওই যে ময়দা, সুজি আর চিনির রস, বুঝলি? তুই আর ওই বৌদে একই ক্যাটাগরি। এসব কি ইংরেজি ক্যাটাগো, এসব কি বলছিস? ওরে মুখ্য, ইংরেজি শেখ। লেখাপড়া তো করলি না, ওই কুলি মজুরিদের পেটে গিয়ে জীবন ধন্য করলি। ওরা কুলি মজুর নয়, ওরা শ্রমজীবী মানুষ। আরে চাচা, ওই তোর ওই সিপিএম এর বুলি গপচা দিতে হবে না, বুঝলি? ওই তোদের ওই কমরেড দাদাদের আমার খুব জানা আছে। মিটিংয়ে বলে ও শ্রমজীবী মানুষ, আর বাড়িতে কি বলে জানিস? সব লোক ক্লাস। এদিকে বাংলা বাংলা করছে, আর বাড়িতে দেখো ছেলে মেয়েদের সব ফটাফট দেরাদুন আর ওই দার্জিলিং এর কনভেন্টে পাঠাচ্ছে। যাক, বেশি কিছু বলবো না, ওদেরই তো রাজত্ব। পেছনে এসে দরদা কষিয়ে দেবে। কিন্তু যা বলিস, তোর না কোনো স্ট্যান্ডার্ড নেই। তোরা কি স্ট্যান্ডার্ড রে? ওই তো কিম্বুত কিমাকার পোড়া পোড়া চেহারা আর ভেতরে পচা আলুর গোদাম। আরে আমার একটা জাত আছে, বংশ বনিজি। আমি তো তোর মতন ওই রিক্সাওয়ালা আর ওই ঠেলাওয়ালার ব্রেকফাস্ট নই তো। আচ্ছা বল, তোকে কি বিকেলে ভাজা হয়? ভাজা হয় আমাকে আর ওই খাস্তা কচুরিকে। কেন, ওই যে সেদিন ওই যে রঘুপতি, ওই যে রঘুনাথপুরের হেডমাস্টারের, হাই স্কুলের হেডমাস্টারের পশুপতি বাবুর মেয়েকে দেখতে এলো,
পশুপতি স্যারের ছেলে অরুণদা কাকে নিয়ে গেল? আমাকে, কাস্তা কচুরিকে, ওই রসগোল্লা দাদার সন্দেশ দিদিকে। জানিস ছেলে আমেরিকায় থাকে, ইঞ্জিনিয়ার। তবে অন্যাদি লেখাপড়া করেছি, কলেজে পড়ে খবর টবর নিয়েছে যে আজকাল ইঞ্জিনিয়ারদের আমেরিকাতে বাজার খুব ভালো না, তাই ডাক্তার ডাক্তার করছিল। কিন্তু ওই অরুণদার ধমক খেয়ে আমেরিকা যাওয়ার লোভে নিমরাজি হয়ে গেছে। তবে অরুণদার খুব ইন্টারেস্ট আছে বুঝলি, যদি ওই ভগ্নিপতি কোলে চড়ে ওই বঙ্গ সন্তানের মক্কায় পৌঁছাতে পারে, বুঝলি? আরে আমরা সব জানতে রে, এত সব জানলি কি করে? আরে জানো জানো না কেন? আমি তো ওই টেবিলের উপরে ডিশের উপরে বসে নেই। আরে ছেলে ডায়েট করছে বলে রসগোল্লা দাদা সন্দেশ দিদিকে সরিয়ে দিয়ে আমাকে খাস্তা কচুরিকে আর চায়ের কাপ দিয়ে বসলো, বুঝলি? খুব ভালো আফটার শেভের গন্ধ পেলাম। ওই ওল্ড স্পাইস টোল স্পাইস নয়, খুব ভালো দামি আফটার শেভ, পোলো টোলো হবে। এই তো তোর কথাই আমি বুঝতে পারছি। তুই বুঝবি কি করে? তোর পেটে যত আমি পেটো ছাড়াই না কেন, ক খর পরে গ বের হবে। আরে লেখাপড়া কর। ভাই তুই কত লেখাপড়া করেছিস রে? আরে আরে আমরা বংশের কুলি, ছায় সুবোধের সঙ্গে আমাদের উঠা বসা, ধরম মহরম কালচার, বুঝলি? ব্রিটিশ কালচার। হ্যাঁ হ্যাঁ, কালচার, পশু পাঁচ। কোথায় কোথায় ইংরেজি ছাড়ছি? ইংরেজি শিখলি করতে। আরে শিখলি মানে? আরে আমাদের সব পুরুষ সাহেব সুবোধের সঙ্গে যাতায়াত। আমার দাদু তো ওই লাট সাহেবের বাড়িতে থেকে এসেছে। হ্যাঁ, গুরুবারের জায়গা পাসনি? আরে শোন, দেশ তখন এই অপমণ্ডদের হাতে আসেনি, সাহেবরা রাজত্ব করছিল। লাট সাহেবের বন্ধু কলকাতায় ছুটি কাটাতে এসেছিল, বন্ধুকে ইন্ডিয়ান স্ন্যাক্স খাওয়াবে বলে আমাদের লাট সাহেব আমার দাদুকে বাড়ি নিয়ে গেল। সাহেব তো রাত্রে মালের ঘরে বলে ফেললো, what a surprise! How come potatoes are inside when all three sides are closed? তারপরে লাটকিন্নি আমার দাদুর লেফটোভার গুলো নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে বেমালুম ভুলে গেছে, বুঝলি? দাদু তো ঠান্ডায় মরে, কি করবে, ফ্রিজে বন্দি হয়ে রইল। কিন্তু রোজ দাদু, বুঝলি, ইংলিশ খালি শুনছে। ও কি ইংলিশের বাড়ি! আরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নেই, খালি ইংলিশ, ফটাফট ইংলিশ, সামনে ইংলিশ, পেছনে ইংলিশ, দায় ইংলিশ, বা ইংলিশ, খালি ইংলিশ। আরে ফটাফট, খালি ফটাফট ইংলিশ বলে চলে যাচ্ছে। আরে আমারে উল্টুর হচ্ছিল, বুঝলি, কিন্তু আমার দাদু কিছু ঠিক করে দেয়নি। কেন ঠিক করে দেয়নি বলতো? আরে মাদার ল্যাঙ্গুয়েজ তো, মাদার ল্যাঙ্গুয়েজ বলে ছেড়ে দিয়েছে। দাদুর ওই মনটা খুব নরম তো, তাই। আর তুই আমার মুখ বলছিস আমার ইংলিশ শিখলাম। আরে আমার ইংলিশ তো রক্তে নেই, আমি তো ছক্র উঠেছি ইংলিশে। আর তুই লো ক্লাস বলছিস আমি ইংলিশ ওখানে শিখলাম, তোর মধ্যে আমি ইঞ্জিনিয়ারিং করি নাকি? বড্ড বেশি ফটফট করছিস। আরে ফটফট নয়, শোন, ওই লাট সাহেবের খানসমা ফ্রিজ পরিষ্কার করতে এসে আমার দাদুকে যদি গার্বেজ না করে দিত তাহলে কি হতো বলতো? লাট সাহেবের বাড়িতে এতদিন থাকার সুবাদে রানী ভিক্টোরিয়া হয়তো আমার দাদুকে ওই খান বাহাদুর কিংবা রায় বাহাদুর উপাধি। ভেবে দেখ একবার, ভেবে দেখ, খান বাহাদুর সিঙ্গারা, রায় বাহাদুর সিঙ্গারা, ভেবে দেখ একবার। যেতাম বলতো, আরে ওই যে কুলি মজুরা আমাকে খাবার তো দূরের কথা, শুনতে সাহস করতো না, বুঝলি? তবে একটা কথা বলে রাখছি তোকে, বুঝলি, ওই যে তুই রিক্সাওয়ালা, ওই যে ঠেলাওয়ালারা কখনো কখনো শখ করে আমায় কিনে খায়, আমার একদম ভালো লাগে না, বুঝলি? আমার বংশের প্রেস্টিজটা ডাউন হয়ে যাবে। সব পাতেলা অন্য জায়গায় দিই। আমার দাদু নবাব সিরাজ নবাবপুরীতে থেকে যায়। আরে তোর কথা শুনে, আরে লবাব নয়, নবাব, নবাব। আরে লেখাপড়া তো করলি না,
ভদ্রলোকের সঙ্গে তো মিশলিও না। আরে তোকে কি বলবো, ওই যে নবাব বাড়ির চাকর বাকর আর খানসামারা তোদের ছুতো না। আরে ছুবে কেন? আরে ওরা নবাব বাড়ির চাকর বাকর, ওদের একটা মান সম্মান আছে। তোর দাদুকে খেতে যাবে কি দুঃখে? ওদের জন্য তো আলাদা রান্না হতো, ওই যে বিরিয়ানি, কাবাব আর ওই জর্দা। হ্যাঁ হ্যাঁ, এই তো আবার বুঝছিস, বিরিয়ানি আর কাবাবের সাথে কেউ জর্দা খায়? আমি জানি, আমি জানি। ওই ওই তোর যত মাথা, তাই তুই জিজ্ঞেস করবি, আমি জানতাম। এই সেই জর্দা নয়, এ হচ্ছে বাদশাহী জর্দা। সীতাভোগ করে খেয়েছিস? ও থুড়ি দেখেছিস? বর্ধমানে সীতাভোগ সাদা সাদা ভাতের মতন। আর ছানার পোলা দেখেছিস? আরে লিখবে কি করে? এ দোকানে তো হয় না, বড় বাজারে এসব মিষ্টান্ন ভান্ডারে হয়। বাদশাহী জর্দা হচ্ছে ওই যে সীতাভোগ আর ওই ছানার পোলার মাঝামাঝি, তার উপরে কুচি 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 করে পেস্তা বাদাম, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর একটু সুগন্ধ, ভুরভুর করে সুগন্ধ। মায়েরে কি বলবো, আরে ওসব বাদশাহ ব্যাপার তুই বুঝবি না, তুই তো জিলিপি রে। তোদের মতো শিরুল কাজকে ওদের ঢুকতে দেবে কেন ওদের তো নবাব বাড়িতে? আমার কে রে? আমার দাদুকে ঢুকতে দেবে না, আর ওর দাদুকে আদর করে নিয়ে যাবে, যত সব ধপ্পাচ। আরে শোন, হ্যাঁ আমি নকুরের সন্দেশ কথা কোনোদিন শুনেছিস? নকুরের সন্দেশ? দুপুরের আর কি সন্দেশ রে? সন্দেশ তো শুনেছি ডিম লাগে। আরে তোর যা বুদ্ধি শুদ্ধি, এই শুনেছিস তাই যথেষ্ট। ইতিহাস ভূগোলের তো কোনো জ্ঞান নেই, তাহলে শুনবি কি? আরে শোন, এই বেশি কপ চাসনি, যা বলার তাড়াতাড়ি বলে ফেল, আমার সময়ের দাম আছে। আরে বাস বলে কি রে, কেন কি সময় দাম আছে? তবে শোন, তবে শোন, 1840 সাল, যার নামে ফোর্ট উইলিয়াম, সে সম্রাট দেহ রাখলেন, আর আর মেয়ে ভিক্টোরিয়া সিংহাসনে বসলেন। সেই সময় ভারতে গভর্নর জেনারেল হয়ে এলেন হেনরি হার্ডিঞ্জ। নেপোলিয়নের সঙ্গে যুদ্ধে একটা হাত কাটা গেছিল, তাই লোকেরা সামনে হুজুর হুজুর করতো, পেছনে কি বলতো বলতো? হাত কাটা হার্ডিঞ্জ, হাত কাটা হার্ডিঞ্জ। এই সন্দেশ নিয়ে কথা হচ্ছিল, তুই এখন এই ইতিহাস নিয়ে কপ চাচ্ছিস? ওরে বুদ্ধু, এইটা না বললে সন্দেশের কথা, দুপুরের সন্দেশের কথা বলা যাবে না, সেটাও তো একটা ইতিহাস। সেই সময় হুগলি জেলা থেকে মহেশচন্দ্র দে এলেন কলকাতায়। কলকাতা শহর তখন বেড়ে চলেছে, লোক সংখ্যা 2 লাখের ওপর। চাকরি বাকরি কই, তাই মহেশ দে বাড়িতে রসগোল্লা তৈরি করে ওই মানিকতলার মোড়ে মোড়ে রসগোল্লা বিক্রি করতে আরম্ভ করলেন। ওনার পরে এই ব্যবসার ভার নিলেন ওনার ছেলে গিরিশচন্দ্র। সেটা করতো? আরে তুই সে তো কাজল ঘোষের ভাই গিরিশ ঘোষ। এ হচ্ছে গিরিশ দে, মন্টু দের ভাই গিরিশ দে। যার সন্দেশ খেয়ে স্বয়ং রবীন্দ্রনাথ সন্দেশে জয়গান করেছিল। গিরিশ দের ছেলে ছিল না, একটি মাত্র মেয়ে। ব্যবসা সামলাবে কে, তাই দেখে শুনে ওই হুগলি জেলার আরেক ময়রার ছেলে নকুর নন্দীকে নিয়ে এলেন কলকাতায়, আর বিয়ে দিলেন একমাত্র মেয়ের সঙ্গে। আরে এটা গল্প নয় রে, ইতিহাস। তোকে আমি কি বলবো, শোন। নকুর নন্দীর কিন্তু বুঝলি এই কাজকর্মে কোনো মন ছিল না, দিব্যি ঝড় জামা হয়ে চালিয়ে যাচ্ছিল। কি বলিস মাইরি, একেবারে ঘর জামাই। আরে তুই বড় গাড়ি বন্ধ কর তো। আমার ওই যে কি বলে বাবা, কি বলে কনস্টিপেশন নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে মনোসংযোগ কনস্টিপেশন। বড় বড় ইংরেজি কথা তুই বুঝবি না। কেন আমি জানি এই মনোসংযোগের যে ইঞ্জিনি কনস্টিপেশন আমি জানি। আমাদের নকুর নন্দী কোনো কাজকর্ম করতো না,
সারাদিন চৌবাচ্চায় জলে ডুবে আরাম করে বসে থাকে। তখন তো বাপটা ছিল না, তাই আরাম করত। কিন্তু শ্বশুরে মারা যাওয়ার দিন শাশুড়ি আর বউ গিরিশের পা ছুঁয়ে নকুর নন্দীর সঙ্গে প্রতিজ্ঞা করে নিল যে এবার কাজকর্ম করতে হবে, শ্বশুরের ব্যবসা সামলাতে হবে। ভারী ইন্টারেস্টিং ভাই, তুই বলেছ। আরে বাস, এই তুই ইংরেজি বলছিস? কেন বলবো না কেন? আমি কি ইঞ্জিনি জানি না? এই যে মনোসংযোগের ইঞ্জিনি কনস্টিপেশন, এটা আমি অনেকদিন ধরেই জানি, তোকে আর বলবো। নকুরচন্দ্র কুড়ে হলে কি করে কি হবে, কিন্তু মাথা ছিল সরেশ, যাতে ছিল সে শিল্পী। সবসময় মাথার মধ্যে একটা ঘুরে ছুটছিল এই সন্দেশের একটা নতুন ডাইভেনশন কিরম। এটা ইংরেজি কথা বুঝবি, ডাইভেনশন? হ্যাঁ জানি জানি, ওই যে গঙ্গায় ছেলেরা ডাইভ মারে। ঠিকই বুঝেছিস, ওই 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 ঠিক। আর নকুর নকুর আনলো সন্দেশের একটা রেনেসান্স, এটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড, নবজাগরণ। তারপরে এলো ভীমনাথ, আর বাংলাকে দিল খরা পাকের সন্দেশ। ওখানে কত ইতিহাস, তোকে আর কি বলবো আমি। আরে ছাড়, এই যখন শুরু করেছিস বলেই তা নাহলে তোর আর পেটে তোর ভাত আর হজম হবে না। আচ্ছা শোন, ভোলা ময়রার নাম শুনেছিস? এটা কবি গাইতো। একটা অন্তত ঠিক বলেছিস। এই এই কেন কেন? এই যে অনুসন্ধানের কনস্টিপেশন সেইটা। হ্যাঁ তা তো ঠিক বলেছিস। যা, ওই ভোলা ময়রাও হুগলি জেলা, ও না জামাই নবীন দাস, ও ওয়ার্ল্ড ফেমাস ভ্যাকিউম, না ওয়ার্ল্ড ফেমাস ওই স্পঞ্জের রসগোল্লা তৈরি করেছে। আর আজকে এই যে ভ্যাকিউম টিনে ওয়ার্ল্ডে ওই যে রসগোল্লা এক্সপোর্ট হয়, কার মাথা থেকে এসেছে বলতো? কেসি দাস, নবীন দাসের নাতি। তোর গল্প শেষ হলো? আরেকটু আছে। আচ্ছা ঠিক আছে, বলে বলে বলে। মহেশ থেকে শুরু করে গিরিশ, নকুর, ভীমনাথ, ভোলা ময়রা, নবীন দাস, ওরা সব এসেছে হুগলি জেলা থেকে। এই জেলায় বাংলাকে দিয়েছে জনায়ের মনোহরা, চন্দননগরের তালসার সন্দেশ, শ্রীরামপুরের ডুপো। বুঝলি, আমিও ওই জেলা থেকে। ওই জেলার হয়ে গেলি, গুলবারের কোনো জায়গা পাসনি। তোর কুস্তিকে আমি চিনি। আরে কথাবার্তা চলতেই থাকলো। ঘড়ির কাঁটা 8টা পেরিয়ে 9টার দিকে। স্টেশনটা গম গম করছে। এ সময় পাড়ার কচি কাচার সঙ্গে সম্পাদক, পাড়ার উঠতি মস্তান বেটে তপন, লোকে পিছনে ডাকে বুড়ো ভাম বলে। সবাই জানে এটা ওর ব্রেকফাস্টের সময়। দোকানের ছোকরা বয় বেশ সমীহ করে দুটো ডিশে সাজিয়ে দিয়ে এলো সিঙ্গাড়া আর জিলিপি, সঙ্গে নিচে ডিশ সমেত 1 কাপ চা। জিলিপি শেষ করে তপন সিঙ্গাড়ার কামড় দিয়ে চায়ের কাপে চুমুক দিল। আর আমাদের নাটকের 2 পাত্র তপনের পেটে গিয়ে পরের দিন মহাপ্রস্থানের যাত্রার জন্য অপেক্ষায় রইল। ধন্যবাদ, আমাদের নাটক এখানেই শেষ হলো। এটা আগেকার দিনের মডার্ন সবই হয়েছে।